নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার ঐতিহ্য কিভাবে শুরু হলো। তো শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার অনেক গল্প ও অনেক কাহিনী। এক মতে শ্রাবণ মাসেই নাকি দেবতা ও অসুরের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থন হয়েছিল। সেই মন্থনে সমুদ্র থেকে অমৃতের কলস ওঠার আগে উঠেছিল তীব্র হলাহল, অর্থাৎ বিষ। সেই বিষ এতটাই তীব্র ছিল যে তা সমস্ত সৃষ্টিকে নষ্ট করে ফেলার ক্ষমতা রাখত। সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন দেবাদিদেব মহাদেব। তিনি সেই বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন, বিষজনিত বিঘ্ন নাশ করেছিলেন। বিঘ্ন নাশা শিবকে তাই এই শ্রাবণ মাসে বিশেষভাবে অর্চনা করা হয়। শিব যেমন নিজে বিষ ধারণের জ্বালাশয়ে জীব ও জগৎকে রক্ষা করেছিলেন, তাই শিবের ভক্তরাও পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে পূর্ণ সলিলে তাকে বিশেষভাবে অবগাহন করিয়ে পুজো করেন। শীতল জল শিবের অঙ্গে ঢেলে বিষের জ্বালা সাময়িকভাবে প্রশমনের প্রয়াস করেন। এদিক থেকে শ্রাবণ মাসে শিবের অঙ্গে জল ঢালা আসলে একদিকে শিবের কল্যাণ কর্মের স্মৃতি অনুষ্ঠান এবং তার প্রতি মানুষের কৃতজ্ঞতার প্রকাশ বলা যায়। অনুষ্ঠানটি একটি সুনীতির কথাও বলে, সেটি হচ্ছে কেউ যদি তোমার জন্য বড় রকমের স্বার্থ ত্যাগ করেন, তুমি অন্তত তোমার সাধ্য মতো ছোট ছোট ত্যাগের মধ্য দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আবার অন্য মতে শ্রাবণ মাসে নাকি পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল। এই মতটিকে গুরুত্ব দিলেও বলতে হয় যে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার যে অনুষ্ঠান তা আসলেই স্মৃতি অনুষ্ঠান। এই যে বিশেষ ঝর্ণা বা নদী থেকে কলসি ভরে জল আনেন ভক্তেরা বাঁকে মাথায় বা কাঁকালে, আসলে বিবাহের আগে জল সইতে যাওয়া অনুষ্ঠানেরই পুনরাভিনয়। কারণ এ সময় তারা সেই বয়ে আনা জল দিয়ে বর কনে মহেশ্বর ও উমাকে মনের মতো করে স্নান করিয়ে দেন। এখন প্রশ্ন হলো, বর শিবের মাথাতেই তো ভক্তরা জল ঢালেন, আমরা দেখে থাকি, সেখানে কনে উমা কোথায়? শাস্ত্রমতে কনে উমা হপ্তায় একদিন শিবের সঙ্গে অবস্থান করেন, প্রতি সোমবার। সোম কথার মানেই হল উমার সঙ্গে শিবের অবস্থান। সোমবারটিকেই তাই শিবের মাথায় জল ঢালা অর্থাৎ শিবকে স্নান করানোর প্রশস্ত দিন বলে ধার্য করা হয়েছে। আর একথা মাথায় রেখেই শ্রী বৎসর শ্রাবণ মাসে ভক্তেরা এই দিন শিব পার্বতীকে একই সঙ্গে স্নান করিয়ে যেমন পূর্ণ অর্জনের চেষ্টা করেন, তেমনি পৌরাণিকভাবে সংগঠিত শিব পার্বতীর বিয়ের বার্ষিকীও পালন করেন। এবার আসি বেদ প্রসঙ্গে। বেদে শিবের নাম রুদ্র, তিনি সেখানে ব্রহ্মের দেবতা। স্বাভাবিকভাবেই তার মেঘবৃষ্টি প্রভৃতিও তার অধীনেই ছিল। বেদের যুগে বেদ শিক্ষিত ব্রাহ্মণ ও ক্ষত্রিয় সমাজের বাইরে যে বৃহৎ জনগোষ্ঠী, তাদের কাছেও মেঘবৃষ্টির ব্রহ্মের দেবতা হিসেবে ওই দুই শ্রেণীর হাত ধরে মহাদেব পৌঁছে গেলেন। বেদের প্রকৃতি ও নিরাকার সাধনার লোক সাধারণের আর ভালো লাগছিল না। তারা কল্পনার দেবতাকে চাক্ষুষ করতে চাইলেন। লোক সাধারণের ইচ্ছেতেই কল্পনার দেবতারা পার্থিব রূপ পেলেন। আসলে বাস্তব অভিজ্ঞতায় তারা প্রায়শই দেখেছেন পাহাড় আর পার্বতীর সিংহের দিকে মেঘমণ্ডলকে ধেয়ে আসতে, দেখেছেন সিংহের গা ছুঁয়ে মেঘমালাকে বৃষ্টিরূপে ঝরে পড়তে। দেখতে দেখতেই তাদের মনে হয়েছে যে পাহাড় বা পার্বতী আসলে সেই মণিকথিত মন্ত্রোক্ত
বৃষ্টি দেবতা, যিনি মেঘেদের টেনে এনে বৃষ্টিপাত ঘটান। ক্রমে এভাবেই একদিন শুরু হলো রুদ্র হিসেবে পাহাড় বা পর্বতের পুজো। মানুষের ইচ্ছে বড় বিচিত্র আবেগময়। সেই আবেগে ভর করেই একসময় তারা প্রাণের এই দেবতাকে আপনজনের মতো ঘরে ঠাঁই দিতে চাইলেন, যাতে যখনই মন চাইবে পুজো করা যায়। কিন্তু মুশকিল হলো, পাহাড় পর্বত তুলে তো আর ঘরে আনা যায় না। তাহলে উপায়? তখন অনেক ভেবেচিন্তে পাহাড় আকৃতির পাথর দিয়ে তৈরি হলো রুদ্র দেবতার ক্ষুদ্র সংস্করণ, যাকে সহজেই ঘরে অধিষ্ঠিত করা যায়। এটি হলো রুদ্র, অর্থাৎ শিবের আদিম প্রতিমা। তার এই আদিম স্বরূপটি এখনো বজায় আছে বলেই তাকে আদি দেবতা বলা হয়। পৌরাণিক যুগে এই আদি দেবতা শব্দটিকে গুরুত্ব দিয়ে তৈরি হয়ে গেল সৃষ্টির আদিতে অনন্ত শিবের উপস্থিতির উপাখ্যান। যাই হোক, সেই ব্যাপক প্রকৃতি নির্ভরতার যুগে বর্ষার মরশুমে প্রকৃতির খামখেয়ালে সঠিক সময়ে বৃষ্টি না হলে মানুষের হয়তো মনে হতো যে শিব রুদ্র নিশ্চয়ই হাজার কাজের মাঝে বৃষ্টি আনতে ভুলে গেছেন। তাই সম্ভবত সেই সময় পাহাড়রূপী শিবের মাথায় বাড়িপাতের মধ্য দিয়ে তাকে তার কর্তব্য স্মরণ করানোর একটি ঐতিহ্যের জন্ম হয়। সেই ঐতিহ্যের মধ্যেই হয়তো আজকের এই শ্রাবণের কৃষিকালে শিবের মাথায় জল ঢালার আদি সূত্রটি লুকিয়ে আছে। প্রসঙ্গত বলি যে এই পৌরাণিক যুগে শিবের পাহাড় রূপটিকে লিঙ্গ রূপ হিসেবে ধরা হলো। বৃষ্টি ও সৃষ্টিকে প্রজননের সঙ্গে মিলিয়ে তৈরি করা হলো তত্ত্ব। শিবের থানে ভিড় বাড়ালো বিবাহ উন্মুখ কুমারী আর সন্তানকামী নারীদের। যাই হোক, শিবের মাথায় জল ঢালা রীতিটির উদ্ভবের মূলে আর একটি সম্ভাবনা হচ্ছে জাদু সংস্কার। জাদু সংস্কার আদিম লোক বিশ্বাসের ব্যাপার। এই বিশ্বাসে ধরে নেওয়া হয় যে প্রকৃতির কর্মকাণ্ডের প্রতিকায়িত অভিনয় করলে প্রকৃতি তাতে সাড়া দেয়। এই যেমন মেঘের প্রতীক কলসি থেকে পাহাড় প্রতীক পাথরে জল ঢাললে প্রকৃতি তার অনুকরণে অবিলম্বে বৃষ্টিপাত ঘটাবে। এই পুরো ব্যাপারটি হয়তো সাংস্কৃতিক পরিমণ্ডলে দেব এবং ধর্মভাবনার বিবর্তনে পাহাড় পর্বত ও শিব একাত্ম হয়ে ওঠার কোনো এক লগ্নে শুধু শিবের মাথায় জল ঢালার ঐতিহ্য হয়ে উঠেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কবে থেকে এবং কিভাবে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার ঐতিহ্য শুরু হয়েছিল। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব।